এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। সেদিনের পর আরো 2 দিন কেটে গেছে। এই 2 দিনে ফারাদ আসেনি আসিলের সাথে দেখা করতে। দেখা তো দূরের কথা, ফোনও পর্যন্ত করেনি আসিলকে। সেদিন ফারাদ আসিলকে বাড়ির সামনে ছেড়ে ওই যে গেল, আর এলো না। 2 দিন শব্দটা অনেক ক্ষুদ্র মনে হলেও আসিলের কাছে এই 2 দিন কেটেছে 2 বছরের ন্যায় দীর্ঘ। কাটবে না বা কেন? ফারাদকে অবিশ্বাস করেছে, কিছু এক্সপ্লেন করার সুযোগ দেয়নি। আর সেই ক্যারেক্টারলেস মেয়ের সাথে ফারাদের অ্যাফেয়ার আছে এরকম বাজে বাজে সন্দেহ করেছে সে। অপরাধ বোধ যেন কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। এই 2 দিন কলেজে শেষ আসিল অপেক্ষা করছে তার ডেভিলের জন্য, কিন্তু সে আশাহত হয়েছে, আসেনি। তার বর এই 2 দিন কান্না করতে করতে আসিলের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। ফারাদ কি তার উপর রাগ করেছে, অভিমান, বিরক্তি, নাকি কষ্ট পেয়েছে? এইসব চিন্তা করে সে পাগল প্রায়। আসিল যে ফারাদকে ফোন করেনি তা নয়, কিন্তু রাগের বসে ফারাদ আসিলের কলটাও রিসিভ করেনি, এটা আসিলের ধারণা। ফারিয়াকেও ফোন করেছিল ফারহাদ কোথায় তা জানবে বলে, কিন্তু লজ্জার বসে জিজ্ঞেস করতে পারেনি। আজ 3 দিন হতেই চলল না, আর অপেক্ষা করা আসিলের জন্য সম্ভব নয়। সে ভেবে নিয়েছে এবার ব্যাক করবে তার শ্বশুর বাড়িতে। ফিরে গিয়েও ফারাদকে সরি বলবে, অবুঝ চিন্তা ভাবনার জন্য ক্ষমা চাইবে। এই মান অভিমানের পর্যায়ে সে শেষ করবে, কারণ এই শুরুটা আসিল নিজেই করেছে। সন্ধ্যাবেলা আয়ান বাড়ি ফেরার সাথে সাথে আসিল তার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যাবে, তাই নিজের ব্যাগ প্যাক করে রেখে দিয়েছিল আসিল। দুপুরে বেলা লাঞ্চ শেষে আসিল আর আয়শা নিচে নিচে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যা 6টা 20। সেই দুপুর 3টা আসিল ঘুমিয়েছে, আর সবে মাত্র ঘুম ভাঙল। হালকা চোখ খুলে জানালার দিকে তাকাতেই দেখলো সন্ধ্যা হয়ে গেছে। আসিল এবার নিজের চোখ পুরোপুরি খুলো। ইস, সে কতক্ষণ ঘুমিয়েছে। লম্বা নিঃশ্বাস টেনে 2 হাত মেলে আড়মোড়া ভাঙতে ভাঙতে তার ডান পাশে তাকাতে আসিলের চোখে লেগে থাকা ঘুমটুকু পুরোপুরি উবে গেল। শিকুচকে চোখ কচলে তাকালো আবার। না, সে ভুল দেখছে না, এটা ফারহাদই। সোফায় ফারহাদ বসে আছে, দৃষ্টি তার আসিলের উপর। গায়ের কোট খুলে পাশে রাখা টাইটা হালকা ঢিলা করা, ক্লান্ত শরীর আর শান্ত দর্শন। আসিলের মুখ হাওয়া হয়ে গেছে। এই মানুষটাকে সে ভীষণ রকম মিস করেছে। এই 2 দিন তার তার চোখ দুটো শুধু আর শুধুই এই ব্যক্তিটিকেই খুঁজেছে। নয়ন দুটো যেন তৃষ্ণার্তক হয়ে গেছে, সাথে বেহায়া। আসিল আর এক লগ্ন অপেক্ষা করল না, বিছানা থেকে সোজা ঝাঁপিয়ে পড়লো ফারাদের প্রশস্ত বুকে। উফ, এই জায়গাটা আসিল অত্যন্ত মিস করেছে। এই জায়গা যেন পৃথিবীর সকল সুখ আছে, এখানেই আসিলের ঠিকানা। ফারাদকে জাপড়ে ধরে আসিল কান্নায় ভেঙে পড়ল। চোখে নোনা পানির বাঁধ ভেঙেছে আজ, যা ডুবিয়ে দিচ্ছে ফারাদের কৃষ্ণবর্ণ শার্ট। ফারাদ তো হতবাক, চমকে গেছে, থমকে গেছে সে। আসিলের এরকম কান্না তাকে ভাবাচ্ছে, ওড়াচ্ছে। আসিল তো কোনোদিন এইভাবে তাকে জড়িয়ে ধরে কান্না করেনি। তাহলে আজ কি হলো মেয়েটার? ফারাদ আসিলকে ভালো করে নিজের কোলের উপর বসায়, আসিলের চুলের ভাঁজে আঙুল চালাতে চালাতে বলল, কি হয়েছে অ্যাঞ্জেল? এইভাবে কাঁদছো কেন? শরীর খারাপ লাগছে? কেউ কিছু বলেছে? কি হয়েছে বলো না, না বললে আমি বুঝবো কি করে? আসিল এখনো ফারাদের বুকে মুখ গুজিয়ে আছে। ফারাদের প্রশ্ন শুনে আসিল একইভাবে থেকে ধরা আর ফুপানো কণ্ঠে বলতে শুরু করে, আপনি আপনি আমার উপর রেগে আছেন তাই না? জানেন কতবার আপনাকে ফোন করেছি, কত মেসেজ করেছি, কিন্তু আপনি কোনোটারই উত্তর দেননি। কলেজ শেষেও আপনার অপেক্ষা করেছি, কিন্তু আপনি আসেননি। আপনি খুব পচা। না না না, আমি পচা, আমি অবুঝ। আপনাকে অবিশ্বাস করেছি, না ভেবে চিন্তেই কত বাজে কথা বলে ফেলেছি, কষ্ট দিয়েছি, সন্দেহ করেছি। আমি সরি, খুব সরি। প্লিজ আমায় ক্ষমা করে দিন। অভিমান করবেন না প্লিজ আমার উপর। আসিলের কথায় ফারহাদ কেমন রিয়াক্ট করবে তা সে ভুলে গেছে। সেই দিন যে আসিলকে বাড়ি ছেড়ে সেই যে অফিসে প্রবেশ করেছিল, আজ এই সন্ধ্যায় অফিস থেকে বেরোলো। সেদিন অফিসে ঢুকে ফারহাদ রাগে তুঙ্গে উঠে গিয়েছিল। একটা প্রেজেন্টেশন তার ভালো লাগেনি। সেই দিন একটা প্রেজেন্টেশন ছুঁড়ে
ফাইল ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল স্টাফদের মুখে। ডিসিশন নেয় আমেরিকার ডিলারদের প্রেজেন্টেশনের ফাইল সে নিজেই তৈরি করবে। আর তারপর থেকে শুরু হয় ফারাদের ব্যস্ততা। 2 দিনে অফিস থেকে সে কাজ করছে, ফোন সাইলেন্ট করে ফেলে রেখেছিল ড্রয়ারে। অবশেষে আজ কাজ সব শেষ করো আর ডিলটা ফাইনাল হলো। সমস্ত কিছু শেষ করে আগে ছুটে এসেছে তার অ্যাঞ্জেলের কাছে। আর এখানে তার অ্যাঞ্জেল কিনা কি ভেবে বসে আছে। আর আসিল বলছে কি কষ্ট অভিমান এসব ফারহাদের হয় নাকি? এইসবগুলো তো ফারহাদের ডিকশনারিতেও নেই। তার তো এরকম কোনো অনুভূতি হয় না, নাকি হয়? ফারহাদ তা ধরা দেয় না। ফারহাদ বিদ্রুপ হাসে, আসিলের মুখ ধরে উপরে তুলে চোখের পানি মুছে দিয়ে বলে, আমার কষ্ট অভিমান এইসব হয় না, তুমি নিশ্চিন্তে থাকো আর কান্না থামাও। দেখো কি হাল করেছো কেঁদে কেঁদে। তাহলে আমার ফোন কেন রিসিভ করেননি? কেন এই 2 দিন আসেননি? আসিলের চুল কানের পেছনে গুজে দিতে দিতে বলল, অফিসে ইম্পর্ট্যান্ট একটা কাজ ছিল, 2 দিন অফিসে থেকেই কাজ করতে হয়েছে, তাই কারোর কল রিসিভ করতে পারিনি। বুঝেছো চিৎকাদনি? আমি সিস কাঁদুনি আর আপনি ডেভিল। কখন এসেছিলেন আপনি? ফারাদ এবার মুখভঙ্গিমা পাল্টালো নিমিষে। মতিগতি তার ঠিক নেই। 2 দিন এই নেশাময় মেয়েটার কাছে পায়নি, আর এখন এই কাঙ্ক্ষিত রমণী তার কোলে বসে আছে। এরকম মুহূর্তে নিজেকে ঠিক রাখা যে বড় তাই অসম্ভব ব্যাপার। বেহায়াময় নিঃশুদ্ধ অনুভূতি চাগড়া দিয়ে উঠে সিদ্ধারা বেয়ে উঠে চলেছে ঠান্ডা শিহরণ। ফারহাদ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল আসিলের দিকে। নরম গালে আর অধরে নিজের বৃদ্ধাঙ্গুলি স্লাইড করতে করতে বলল, যখন তুমি আরাম করে ঠোঁট উল্টে ঘুমের রাজ্যে হারিয়েছিলে তখন এসেছি। কানের কাছে ফিস ফিস করে আবার বলল, অ্যান্ড ইউ নো হোয়াট, আই লাইক ইউর বিউটি বোন। আসিল কোন রকম রিয়াকশন দেবে বুঝতে পারছে না। লজ্জায় আড়ষ্ট হয়ে গেছে সে। ছি, কেমন ঠোঁট কাটা লোক, মুখে কিছু আটকায় না। আসিল ওনা টেনে নিজের গলা ঠাকলো। ফারহাদের কোল থেকে উঠে যেতে নিলে ফারহাদ বাধা দেয়, কোমর ধরে টেনে নিজের সাথে আরো ঘনিষ্ঠ করে নেয়। টান দিয়ে গলা থেকে ওড়নাটা সরিয়ে দেয়। আসিল কেঁপে ওঠে, কেমন অবশ হয়ে যাচ্ছে শরীর। শুকনো ঠোক গিলে জিহ্বা দ্বারা ঠোঁট ভিজিয়ে কিছু বলতে গেলে ফারহাদ তার ঠোঁটে তর্জনী আঙুল চেপে ধরে। আসিলের থুতনি ধরে মুখটা একটু উঁচু করে নিজের উষ্ঠদয় দ্বারা আসিলের ঠোঁট স্পর্শ করবে ঠিক সেই মুহূর্তে আসিল নাক মুখ ছিটকে মুখটা পেছন দিকে সরিয়ে এনে বলে, ছি, আপনার মুখ থেকে সিগারেটের গন্ধ বেরোচ্ছে। না, আমায় কিস করবে না বলে দিলাম। যান আগে ব্রাশ করে আসুন, যান। ফারহাদের এবার রাগ উঠলোর সাথে বিরক্তি। একটা রোমান্টিক মুহূর্তে কিভাবে 12টা বাজাতে হয় তা এই মেয়ে বেশ জানে। ফারহাদ এবার আসিলকে ছেলে সোফায় শুইয়ে দিল। হঠাৎ এরকম হয় আসিল কিছুটা ভরকে গেল। আসিলের 2 হাত সোফায় চেপে ধরে ঝুঁকে গিয়ে দাঁতে দাঁত পিষে পড়ল। সিগারেটের গন্ধ সহ্য করা শেখো। বলে আসিলের ঠোঁট আঁকড়ে ধরল। রাগের বশে কামড় দিতে শুরু করে ফারহাদ। আসিল না পারছে সাড়া দিতে, না পারছে সরিয়ে দিতে। জোরে নিঃশ্বাস নিচ্ছে আসিল। প্রায় 10 মিনিট পরে আসিল ছাড়া পেল ঠোঁটের বাঁধন হতে। হাত দিয়ে নিজের ঠোঁট মুছতে আসিলের দিকে তাকাতেই দেখলো আসিলের ঠোঁট পুরো লাল হয়ে গেছে, মনে হচ্ছে রক্ত জমেছে। আসিলকে উঠিয়ে তার ঠোঁট মুছে দিয়ে ফিরে নাচিয়ে বলে, ব্যথা পেয়েছো? ড্রাকুলার খবিশ ডেভিল মার্কা লোক, এটা কিস ছিল? আল্লাহ, ব্যথা করছে। ফারহাদ এবার উঠে দাঁড়িয়ে টাই খুলতে খুলতে বলে, এইটুকুতেই এই অবস্থা? তোমার উপর তো এখন অনেক কিছু হওয়া বাকি আছে, তখন কি করবে? বিছানা ছেড়ে পালাবে না তো? যাই হোক, বি প্রিপেয়ার্ড ফর মোর। মানে? প্রিয় কুচকে অবুঝদের মতো প্রশ্ন ছুড়ে দিল আসিল। ফারহাদ আসিলের ওড়না তুলে মাথায় দিয়ে দিল, চোখে চোখ রেখে বলল, নিজের সহ্য ক্ষমতা বাড়াও। আসিল প্রিয় কুচকে ফারহাদের সমস্ত কথা বোঝার এবং হজম করার চেষ্টা করল। লোকটা কি কোনো কথা সোজাভাবে বলতে পারে না? এমন ভেবে ভেবে কথা বলে কেন? সে জানে না তার এরকম গোলকধাঁধা মিশ্রিত কথা তো ছোট্ট বউ বুঝে না। আসিল কিছুক্ষণ ফারহাদের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো, বলল, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জন্য কফি আনছি। কফি না, চা খাবো। কেন? ইচ্ছা। কেন, তুমি চা বানাতে পারো না? পারি,
কিন্তু আপনি তো চা খান না। আজ খাবো, যাও। আসিল আর কথা পেঁচালো না, চুপচাপ নিচে কিচেনে চলে এলো। আয়েশা কিচেনে ছিল, হয়তো সন্ধ্যার জন্য কিছু তৈরি করছে। আসিল চায়ের পাতিলে গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে বলল, কি বানাচ্ছি শাশু? চিকেন চিজ স্যান্ডউইচ। বাহ, বেশ। আচ্ছা ভাই কখন আসবে কিছু বলেছে তোকে? আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আয়নের কথা জিজ্ঞেস করতে কেমন ব্লাশ করে উঠলো আয়েশা। তা দেখে আসিল আয়েশার গাল দুটো টিপি দিয়ে বলল, বাবা গো, ব্লাশার ছাড়াই কেমন ব্লাশ করছে দেখো। ধুর, যা তো তুই। দেখ ফারহাদ ভাইয়ের কি লাগে না লাগে। আসিল চায়ের কাপে চা ঢেলে ফ্রিজের উপর রেখে বলল, তাই দেখি ডেভিলটার কি দরকার। আসিল রুমে ঢুকে দেখলো ফারহাদ বিছানায় বসে ফোন স্ক্রল করছে, মুখে আর চুলের সামনেটায় সামান্য জলকণা লেগে আছে। আসিল চায়ের কাপ ফারহাদের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার চা। ফারহাদ চায়ের চুমুক দিয়ে বলল, বাই দ্য ওয়ে, ওখানে লাগেজ গোছানো কার? আসিল দেখলো সোফার পাশে তার লাগেজ রাখা। সে ফারহাদের কাছে চলে যাবে, তার জন্য গুছিয়ে রেখেছিল। এবার সে ফারহাদকে কি বলবে, ঠোঁট কামড়ে হাত কচলাচ্ছে। ফারহাদ আবার বলল, কি হলো বলো। আসলে মানে আমি কি মানে? আমাকে ছেড়ে যাওয়ার প্ল্যান করছিলে নাকি? না, আপনার কাছে যাওয়ার। মানে? মানে আমি ভেবেছিলাম আপনি আমার উপর অভিমান করে আছেন, তাই আমি নিজেই বাড়ি ফিরে যাব বলে সিদ্ধান্ত নিই। ফারহাদ আসিলের কথা শুনে উঠে দাঁড়ালো, কোমর টেনে ধরে নিজের সাথে চেপে ধরলো মায়াবী শুভ্র রাঙা চেহারা, নিজের খয়েরি রঙের চোখ ঘুরিয়ে ক্ষীণ হেসে ভুবন ফোলানো কঞ্চে বলল, কি ব্যাপার? আজকাল আমার বউটা একটু বেশি ভাবছে আমায় নিয়ে, চিন্তাও করছে। যেই মেয়ে এতদিন আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা চালাতো, সে আমার কাছে আসার সিদ্ধান্ত নিয়েছে। বাহ, বেশ। তা একটু বেশি ভালো টালো বেসে ফেললেন না তো আমায় আবার? আসিল মাথা তুলে তাকালো ফারহাদের দিকে, তা দেখে ফারহাদ চুই নাচালো। আসিলের চোখে রয়েছে হাজারো আশার আলো, মানুষটিকে তো কবেই নিজের হৃদয়ে স্থান দিয়েছে। আসিল আবেগিক কণ্ঠে আশা মাখা চিত্তে বলল, কেন আপনি আমায় ভালোবাসেন না? ফারহাদ আসিলের প্রশ্নে থমকে গেল, ভরকালো বটে, বাক শক্তি হারিয়ে গেছে। কি উত্তর দেবে এই প্রশ্নে সে? ফারহাদ আসিলের কোমর ছেড়ে দিয়ে একটু পিছিয়ে দাঁড়ালো, এদিক সেদিক তাকে রইল কিছুক্ষণ। আসিলের প্রতি তার অনুভূতি আছে, কিন্তু সেই অনুভূতির নাম সে জানে না। কথা ঘোরানোর চেষ্টা করে বলল, ভালো হয়েছে, প্যাকিং করে রেখেছো। আচ্ছা শোনো, আধা ঘন্টার মধ্যে আমরা বেড়াবো, তাই রেডি হয়ে নাও। কেন? আমরা কথা। কলিং বেলের শব্দে আসিল তার কথা শেষ করতেই পারল না। ফারহাদ বলল, আমি নিচে যাচ্ছি আয়ানের সাথে কথা বলতে, তুমি ততক্ষণ রেডি হয়ে নাও। ফারহাদ নিচে চলে গেলেও আসিলের আর কি করার, গরম নিঃশ্বাস ফেলে ওয়ার্ড্রোব খুলে কাপড় নিয়ে বাথরুমে ঢুকে পড়ল। প্রায় 20 মিনিট পর ফারহাদ রুমে প্রবেশ করলো, দেখলো আসিল আয়নার সামনে দাঁড়িয়ে হিজাব ঠিক করছে। পরনে তার লং ফুল হাতা পট ফ্রক, সাথে অ্যাঙ্কেল লেন্থ প্যান্ট ও স্নেকার জুতা। ফারহাদ কিছুক্ষণ আসিলের দিকে তাকিয়ে তার লাগেজ নিয়ে আবারও নিচে চলে যায়। আসিল হিজাব বাঁধা হয়ে গেলে সেও নিচে নেমে এলো। আয়ান সোফায় বসে আছে, আয়শা ফোনে কথা বলছে আর ফারহাদ গাড়িতে লাগেজ তুলছে। আসিল আয়নের গা ঘেঁষে বসলো, মাথা ভাইয়ের কাঁধে রেখে বলল, আমি আজ চলে যাচ্ছি। চলে যাচ্ছে কি? বল আসছি, ফারাদ বলেছে আমায়। নিজের খেয়াল রাখবে। বলে আয়নের গালে চুমু দিল আসিল। আয়ানও মৃদু হেসে বোনের কপালে ঠোঁট ছোঁয়ায়। ফারহাদ এসে বলে, চলো আসিল। আসিল ভাইকে জড়িয়ে ধরে তৎপর উঠে আয়শাকে হাঁক করে বলা, আসছে, আসো। নিজের আর সাথে আমার ভাইকে যত্নে রাখবি। আয়ান উঠে ফারহাদের সাথে হ্যান্ডশেক করে বলল, সাবধানে যেও আর বোনের খেয়াল রেখো। তৎপর আসিল আর ফারহাদ সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। ফারহাদরা চলে যেতে আয়শা গুটি গুটি পায়ে আয়নের সামনে দাঁড়ায়। আয়নের বিবর্ণ মুখশ্রীর দিকে তাকিয়ে বলল, মন খারাপ? আয়ন পিছল হেসে বলল, না, কিছু বলবে? হ্যাঁ, মানে মা বলছিল যে। থাক, বুঝেছি, তুমিও চলে যাবে। হ্যাঁ, যেতে হবে। আজ মামারা আসবে, এসে আমাকে না দেখতে পেলে মন্তব্য করবে।
ওকে, ব্যাগ গুছিয়ে নাও, আমি ছেড়ে আসছি তোমায়। আমতা আমতা করে বলল। আয়শা চলে যেতে নিলে আবার পিছু ঘুরে তাকায়, শান্ত কঞ্চে বলল। রাগ করেছেন? মুচকি এসে আয়শার হাত ধরে নিজের সামনে দাঁড় করিয়ে বলল। না, আমার একা থাকার অভ্যাস আছে, আর এমনিতেও তুমি কাছাকাছি থাকলে নিজেকে ঠিক রাখতে পারি না, আর বিয়ের আগে কোনো ভুল করতে চাই না, বুঝেছো? আয়শার নাক টেনে দিয়ে কথাটা বলল। আশা লজ্জা পেয়ে ছুটে উপরে চলে যায়। আয়ান একটা দীর্ঘশ্বাস ফেলল। সত্যি যাদের মা বাবা নেই তাদের জীবনযাত্রা বড়ই অদ্ভুত, একাকিত্বের। পুরুষ মানুষের নাকি কাঁদতে নেই, কিন্তু আয়ান তার মা বাবার ছবি বুকে নিয়ে কতই না কান্না করেছে, ছোট্ট বোনকে কতই না বুঝিয়েছে, তার চোখের পানি মুছে তাকে বুকে জড়িয়ে কত রাত সে নির্ঘুম পার করেছে। মা বাবার পর দাদু দাদি তাদের পাশে ছিল, কিন্তু একটা সময় তারা ফাঁকি দিয়ে পাড়ি যাওয়া ভিন দেশে। হাওয়ার বুক চিরে এগিয়ে যাচ্ছে গাড়ি। আসিল চুপচাপ বসে আছে সিটে হেলান দিয়ে। সে অত্যন্ত বিরক্ত ফারাদের উপর। কতবার সে ফারাদকে জিজ্ঞেস করলো যে তারা কোথায় যাচ্ছে, কারণ ফারাদ বাড়ি যাওয়ার রাস্তা না ধরে অন্য এক রোডে গাড়ি নিয়ে এগোচ্ছে। একটা সময় গাড়ি ব্রেক করলো। গাড়ি থেকে ফারাদ নেমে পেছনের ডিগি থেকে আসিলের লাগেজ নামায়। ততক্ষণে আসিলও নেমে গেছে গাড়ি থেকে। এরই মধ্যে আরো একটা গাড়ি এসে হাজির হয়। তা থেকে কিছু গার্ড আর রেজওয়ান নেমে আসে। রেজওয়ান এগিয়ে ফারাদের হাতে একটা কাগজ দিয়ে বলল। এই নাও ভাই টিকিট। ফারাদ টিকিট হাতে নিয়ে গাড়ির চাবি রেজওয়ানের হাতে ধরিয়ে দিয়ে বলল। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ো। রেজওয়ান আসিলের দিকে তাকে একটা মুচকি হাসি দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। আর গার্ডগুলো সবাই যে গাড়িতে এসেছিল সেই গাড়ি নিয়ে চলে গেল। এদিকে আসিল হাবলা কান্তের মতো দাঁড়িয়ে আছে, কিছু বুঝতে পারছে না। ফারাদ এসে আসিলের হাত ধরে এগিয়ে গেল। আসিল এবার বিরক্তি নিয়ে প্রশ্ন করে। ফারহাদ, আমরা কোথায় যাচ্ছি? দেখছো না আমরা এয়ারপোর্টে এসেছি। আসিল চমকে আশেপাশে তাকাতে দেখলো সত্যি তারা বিমানবন্দরে, কিন্তু এই মুহূর্তে তারা এখানে কি করছে? হাজার প্রশ্নের ভেলা বয়ে চলেছে আসিলের মাথায়। আমরা এখানে কেন? নাচতে এসেছি। কি কি যা তা বলছেন আপনি? তা কি বলবো, এয়ারপোর্টে মানুষ কি করতে আসে? আসিল এবার থমথমে খেয়ে গেল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নড়ে চড়ে বলল। তা আমরা কোথায় যাচ্ছি? ফারাদ উত্তর দিল না। টিকিট, ভিসা, পাসপোর্ট চেকিং করিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে হাঁটা ধরল। তাদের প্লেন উড়াল দিতে মাত্র 2 মিনিট বাকি। ফারাদ আসিলের জন্য অপেক্ষারত একটি গাড়িতে উঠে তারা প্লেনের সামনে গিয়ে থামল। আর দেরি না করে বিমানে উঠতেই এয়ার হোস্টেস ফারহাদ আর আসিলকে তাদের বুকিং করা ফার্স্ট ক্লাস সিটে নিয়ে গেল। ফারাদ সিটে বসে তার কোট খুলে রাখলো, সুঠাম দেহ এলিয়ে দিল সিটে। এদিকে আসিলের প্রথমবার প্লেনে উঠেছে, ভয়ে তার অবস্থা আশঙ্কাজনক। প্লেন এবার উড়াল দেবে তার অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে। আসিল এদিকে যতগুলি দোয়া দুরুদ জাত সবগুলো চোখ বন্ধ করে রেখেই আর বিড়বিড় করে পড়া শুরু করে দিয়েছে। থরথর করে কাঁপছে সে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আসিলের কাণ্ড দেখে ফারাদ সোজা হয়ে বসলো। আসিলের হাত ধরতে আসিল চমকে বলে উঠল। আমরা পৌঁছে গেছি? উঠেছি, এখনো 5 মিনিটও হয়নি। পৌঁছাবো কেমন করে? আসিল এবার জাপটে ধরে ফারহাদকে। ভয়ে তার প্রাণ পাখি উড়ে যাবে প্লেনের আগে। উম্মাদের মতো ধরা আর কম্পনরত কণ্ঠে আওড়াতে থাকে। আমার ভয় করছে ফারহাদ। আমি বাড়ি যাব, প্লিজ আমায় নিয়ে চলুন। আমি কোথাও যাব না, আমি শুধু বাড়ি ফিরতে চাই ফারহাদ। ফারহাদ এবার আসিলের মুখশ্রী আগলে ধরে আশ্বাস দিয়ে বলল। চুপ, কিছু হবে না। ডোন্ট বি হাইপার, জাস্ট রিল্যাক্স, টেক এ ডিপ ব্রেথ অ্যান্ড এভরিথিং ইজ নর্মাল, ওকে? ফারহাদের কথা আসিল কিছুটা শান্ত হওয়ার চেষ্টা করে। টানা একটা নিঃশ্বাস নিল। প্রায় 3 মিনিট পর প্লেন উড়াল দিল দূর আকাশে। আসিল এবার শান্ত হয়ে বসে রয়েছে। ভয় তার এখনো পুরোপুরি কাটেনি। কিছুক্ষণ পর একজন সুন্দরী এয়ার হোস্টেস তাদের জুস সার্ভ করে গেল। আসিল জুসের গ্লাস শেষ করে রাগ মাখা কণ্ঠে জিজ্ঞেস করে। ফারহাদ, এবার বলবেন আমরা কোথায় যাচ্ছি? সুইজারল্যান্ড। একদম ভাবলেশীন ভাবে কথাটি বলল ফারহাদ, কিন্তু এদিকে আসিল অবাকে চরম সীমানায় পৌঁছে গেছে। ফ্রিকুচকে ফারহাদের কথা হজম করার চেষ্টা চালাচ্ছে। অদ্ভুত এক লোকের পালে পড়েছে সে। হাজারবার বোঝার চেষ্টা করলেও সে বিফল হয়।
আসিল চোখ বন্ধ রেখে আবার খুলল, তাতে তৎ চেপে বলল, আর আমরা সুইজারল্যান্ড কিসের জন্য যাচ্ছি বলবেন প্লিজ? ফর আওয়ার হানিমুন।